ব্যালকানিতে রাখা ডিভানে বসে আছি, সত্যি আমার পোড়া কপাল। আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। ওরুম দুরুম করে বিয়ে হয়ে গেল। এমনকি ঠিক করে কাঁদতেও পারলাম না। বিদায়ের সময় যখন আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখনই রুদ্র ভাইয়া এসে তাড়া দেওয়া শুরু করে। রুদ্র ভাইয়ের কথায় রুদ্র ভাইয়ের কাজিন আমাকে আম্মুর কাছ থেকে টেনে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। আমরা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। বাড়িতে আসতেই আমাকে এই রুমে রেখে যাওয়া হলো, কারণ রুদ্র ভাইয়ার রুম নাকি এখনো সাজানো কমপ্লিটই হয়নি। এই বাসার প্রতিটি কোণা আমার চেনা, হবেই না কেন, ফুপির বাসা বলে কথা। কিছুক্ষণ আগেই রিদি আপু আমাকে রুদ্র ভাইয়ার রুমে বসিয়ে রেখে গেছে। রিদি আপু রুদ্র ভাইয়ার বড় বোন, বিয়ে হয়েছে 5 বছর, 4 বছরের একটা মেয়েও আছে। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা স্ক্যান করছি। এই বাসায় অনেকবার আসা হলেও এই রুমে তেমন আসা হয়নি। কারণ একটাই, রুদ্র ভাইয়ার নিজের রুমে অন্য কারো উপস্থিতি ভালো লাগে না। আজকে তো রুমটা অন্যরকম সাজে সেজে উঠেছে। সারা রুম ফুলের গন্ধে মৌ মৌ করছে। ঠাস করে দরজা লাগানোর শব্দে আমি চমকে তাকালাম সামনে। রুদ্র ভাইয়া এসেছে। রুদ্র ভাইয়াকে দেখে আমি গুটিয়ে গেলাম। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। রুদ্র ভাইয়ার ফুপি তো বলেছিল স্বামী বাসর ঘরে আসলেই পায়ে ধরে সালাম করতে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে তো আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করতে। রুদ্র ভাইয়াকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি জড়সড় হয়ে বসলাম। রুদ্র ভাইয়া এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। রুদ্র ভাইয়া বরাবরের মতো গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে দেখে এত আনইজি ফিল করার কিছু হয়নি। তোমাকে আমার কিছু বলার আছে। আমি এবার রুদ্র ভাইয়ার দিকে চোখ তুলে তাকালাম। রুদ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, এই কথাগুলো আমার আগেই বলা উচিত ছিল। আমি বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু বলার সুযোগ পাইনি। হয়তো তোমার সাথে অন্যায় করা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। আমি আমার মাকে খুব ভালোবাসি। এতটা ভালো হয়তো আমি নিজেকেও বাসিনি। আম্মুর কথা আমি কোনো দিনও ফেলতে পারি না, তাই তো তোমাকে বিয়ে করতে হলো। আম্মুকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আম্মু বুঝতে নারাজ। তোমাকে তার পুত্রবধূ হিসাবে চাই চাই। আমি বিয়েতে রাজি না হলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবেন, এক ফোঁটা পানিও খাবেন না। আমি বিয়েতে রাজি হলেও বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু দিব্যি দিয়ে বসে। আমি দিব্যি বিশ্বাস না করলেও আম্মুর লাইফ নিয়ে বিন্দু পরিমাণও রিস্ক নিতে চাই না। তোমাকে ফোনও দিয়েছিলাম, কোনো কারণে হয়তো কল কেটে গিয়েছিল। এরপর থেকে তোমার ফোন বন্ধ ছিল, আর আম্মু জেনে গিয়েছিল বিয়ে ভাঙার জন্যই আমি তোমাকে ফোন করেছি। আম্মু তখন বলেছিল যদি আরও একবার আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে আম্মু বাসা ছেড়ে চলে যাবে। আপনি এগুলো আমাকে কেন বলছেন? আমি কোনো সিনেমার নায়ক না যে আমার অমতে বিয়ে হয়েছে বলে তোমার উপরে অত্যাচার করব। আমি অবুঝ নয়, যেখানে আমি ছেলে হয়ে বিয়ে ভাঙতে পারি নাই, সেখানে তোমার পক্ষে তো অসম্ভব। তার উপরে তোমার আগে একটা বিয়ে ভেঙেছে। এখানে দোষ তোমার না, আমার। এই অন্যায়ের জন্য আমাকে যা করতে হবে তাই করব, কিন্তু তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না। তোমার সাথে আমার ঠিক যায় না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা বা নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আর তুমি আমার কাজিন। এই ব্যাপারগুলো আমার কাছে বিশ্রী লাগছে। তাই প্লিজ তুমি আমার বউ হবার বা নিজের অধিকার আদায়ের চেষ্টা করো না। বাহ! আপনি কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনি যতটা সহজে কথাগুলো বলে দিলেন, সবকিছু কি এতটাই সহজ? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই আপনাদের বাসায়? এমনি এমনি পড়ে থাকবো? আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন। আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। কয়েক মাসের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর এই ব্যাপারে কেউ কিছুই জানবে না। আমাদের ফ্যামিলি ব্যতীত আর কেউ কোনোদিনও তোমার আমার বিয়ে অথবা ডিভোর্সের কথা জানবে না। তুমি যতদিন এখানে আছো ততদিন তুমি আমার দায়িত্ব। আরাফ, আয়মান, রুদ্র কখনো নিজের দায়িত্ব অবহেলা করবে না। কথাগুলো বলে রুদ্র ভাইয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমার চোখ থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। বুকে অসহনীয় ব্যথা হচ্ছে। এরকম জীবন তো আমার কাম্য নয়। আমি তো আমার স্বামীর দায়িত্ব না, ভালোবাসা হতে চেয়েছিলাম। দোষ তো আমারই। আমার উচিত ছিল রুদ্র ভাইয়াকে কল করা, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। দরজা খোলার আওয়াজে আমি দ্রুত চোখের জল মুছে নিলাম। আমি নিজেকে কারোর সামনে দুর্বল প্রমাণ করতে চাই না। রুদ্র ভাইয়া ওয়াশরুম থেকে বের হতেই আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুম ড্রিম লাইট জ্বলছে। উনি বিছানার এক সাইড হয়ে শুয়ে আছেন। আমি বিছানার এক পাশে দাঁড়িয়ে ভাবছি, শুয়ে পড়বো নাকি দাঁড়িয়ে থাকবো। সারা রাত তো এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি ইতস্তত বোধ করতে করতে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি কোথায় শোবো? রুদ্র ভাইয়া এতক্ষণে চোখ বন্ধ করেছিল। আমার কথা শোনার সাথে সাথে ধপ করে চোখ খুলে ফেলেন। আমি একটু চমকে উঠি। উনি রাগ মিশ্রিত গলায় বলেন, আমার মাথায় শো ডাফার। এখানে কোনো সিরিয়াল হচ্ছে না, আর না আমি সেই সিরিয়ালের নায়ক। আমরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ, আমরা বেড শেয়ার করতেই পারি।
তোমার জন্য অন্য একটা অপশন আছে, তুমি চাইলে বেলকানিতেও থাকতে পারো। ঠাস করে আমি ওনার সাথে শুয়ে পড়লাম, সাথে সাথে ছিটকে সরে গেলেন। তার মৃদু চিৎকার করে বললেন, পাশে শুতে দিয়েছি বলে আমাকে ছোঁয়ার মতো দুঃসাহস দেখিও না। তোমার শরীর যদি একটু আমার শরীরকে স্পর্শ করে তাহলে সোজা বাপের বাড়ি রেখে আসবো। এই যে শুনুন, আর একটা কথা বলে রুম থেকে বের করে দেব। সকাল সকাল ঘুম ভেঙে গেল, বিছানা ছেড়ে উঠতে গিয়েও টান অনুভব করি। পেছনে তাকিয়ে দেখি রুদ্র ভাইয়ার পিঠের নিচে আমার ওড়না। ওড়না ধরে টান দিলাম, কাজ হলো না। আমি এবার ওনাকে ডাকা শুরু করলাম, রুদ্র ভাইয়া, রুদ্র ভাইয়া, রুদ্র ভাইয়া। এই মেয়ে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমি কানে কালা নয়, আস্তে ডাকলেও শুনতে পাবো। বলো কেন ডাকছো? আপনার পিঠের নিচে আমার ওড়না ছিল রুদ্র ভাইয়া। আর একবার যেন তোমার মুখে ভাইয়া না শুনি। আমাদের সম্পর্কটা কেমন সেটা শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে, আম্মু যেন না জানতে পারে। ড্রয়িং রুমে আসতেই আমি চমকে উঠি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বিহান। আমার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, বিহান এখানে কি করছে? এখানে কি করছো? আমি চমকে পেছনে তাকাই। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রুদ্র ভাইয়া, মানে রুদ্র। রুদ্রের কথা শুনে বিহান ওই দিকে তাকায়। মানে এখানে এভাবে না দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমে যাও। আরে মিস্টার বিহান যে, তা কি মনে করে আমার মতো একটা সামান্য ডক্টরের বাড়িতে? আপনার পায়ের ধুলো আমাদের বাসায় পড়লো, আমি তো ধন্য হয়ে গেলাম। বিহান রুদ্রের কথায় পাত্তা না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, রিয়া তুমি এখানে? ডক্টর রুদ্রের বাসায় তুমি কি করছো? বিহানের সাথে রুদ্রের আগে দেখা হয়নি। মামুনিদের সাথে বিহানদের পরিচয় হলেও রুদ্রের সাথে হয়নি। রুদ্র আমার বিয়ের কোনো অনুষ্ঠানেই ছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমতা আমতা করে কিছু বলতে যাব, তার আগেই রুদ্র থমথমে গলায় বলে, আপনি ওইদিকে নজর না দিয়ে এদিকে দিন। রিয়া এখানে কি করছে সেটা আপনার না জানলেও চলবে। রিয়া তুমি ডাইনিং রুমে যাও। রুদ্রের চোখে আমি স্পষ্ট রাগের আভাস পাচ্ছি, তাই কোনো কথা না বাড়িয়ে সেই স্থান ত্যাগ করি। আমি সোজা কিচেনে যাই। কিচেনে মামুনি কাজ করছিল। আমি মামুনিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি, কি রান্না করছো মামুনি? তুই আমাকে মামুনি ডাকছিস কেন? প্লিজ মামুনি, তুমি আমাকে এখন তোমাকে আম্মু ডাকার কথা বলো না। সবাই তোমাকে খালামুনি ডাকলেও আমি কিন্তু ছোটবেলা থেকেই তোমাকে মামুনি রেখে আসছি। আমি আম্মু টাম্মু বলতে পারবো না। আমি তোমাকে সারা জীবন মামুনি বলেই রাখবো। পাগলি একটা। ডাইনিং টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজকে তোর ফেভারিট বিরিয়ানি রান্না করেছি। তুমি সকাল সকাল ব্রেকফাস্টে বিরিয়ানি রান্না করেছো? শুনলে তোমার ছেলে বাসা মাথায় করে ফেলবে। তোমার ছেলে তো হেলথ নিয়ে এক ঢোক জল বেশিই খায়। সকালে এই অয়েলি ফুড জীবনেও তোমার ছেলে খাবে না, বরং 101টা জ্ঞানের বাণী শুনিয়ে দেবে। ও ওর প্রিয় খাবার খাবে, আমাদের প্রিয় খাবার আমরা খাবো। ওর প্রিয় ঘাস টাস রান্না করে রেখে দিয়েছি। আমি গরম গরম বিরিয়ানি এক প্লেট নিয়ে ডাইনিং রুমে বসে পড়লাম। 1 চামচ বিরিয়ানি মুখে দিতেই যাব, তখনই বিহানের একটা কথা আমার কানে আসে, প্লিজ ডক্টর রুদ্র, আপনি আমার বাবার অপারেশনটা করিয়ে দেন। আমার মতো সাধারণ একটা ডক্টর দিয়ে আপনি আপনার বাবার চিকিৎসা করাবেন? আপনি না বলেছিলেন আমার থেকেও বড় ডক্টর দিয়ে আপনার বাবার চিকিৎসা করাবেন? সেদিন আমি ভুল করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আপনি আমার বাবার অপারেশন করতে রাজি নন শুনে অন্য কোনো ডক্টর আমার বাবার অপারেশন করতে রাজি হচ্ছে না। তো আমি কি করব? প্লিজ আপনি রাজি হয়ে যান অপারেশন করাবার জন্য, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যত টাকা চান ততই দেব। আমাকে টাকা দেখাতে আসবেন না, আপনাকে কিনে নেওয়ার ক্ষমতা আমার আছে। হার্টলেস মানুষের আমি হার্টের অপারেশন কি করে করব? এতগুলো মানুষের সামনে বিনা কারণে নিজের ছেলের দ্বারা একটা মেয়েকে অপমানিত হতে দেখেও যেই লোক চুপ করে থাকে, আমার মনে হয় না সেই লোকের হার্ট আছে। আপনি এখন আসতে পারেন। আমি খাচ্ছিলাম আর মামুনির সাথে কথা বলছিলাম। আমার দৃষ্টি স্থির হয় রুদ্রের দিকে। রুদ্র আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি কেন রেগে আছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি ভয়ে ভয়ে চোখ নামিয়ে ফেললাম। আমার আর খাওয়া হলো না। কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। পেট ভরে গেছে বলে রুমে চলে এলাম। কি ভয়ানক চাহনি! বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নিলাম। যেটা পড়তে পারো না সেটা পড়ো কেন? আমি চমকে পেছনে তাকাই। আমি ভ্রু কুঁচকে বলি, মানে? আজকের পর থেকে তোমাকে যেন আর শাড়ি পরতে না দেখি। আপনি বললেই হলো নাকি? আমি আপনার ইচ্ছে মতো একদম চলবো না। আমি আমার মতো করে চলাফেরা করব। আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানেন না, সেহেতু আমার উপরে কোনো বিষয় নিয়ে জোর করবার অধিকার আপনার নেই। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না, আমি আপনার লাইফে ইন্টারফেয়ার করব না। তোমার ফর্সা পেটে যে একটা তিল আছে সেটা সবাইকে দেখাতে হবে? আমি চমকে নিজের দিকে তাকাই। পেটের কাছ থেকে শাড়িটা সরে যাওয়ায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। আমি আঁচল দিয়ে পেট ঢেকে ফেললাম। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বের হতেই আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি, আমি তো আপনাকে ভদ্র ভেবেছিলাম, কিন্তু আপনি তো দুনিয়ার অসভ্য।
আপনার নজর ভালো না, আপনি মেয়েদের পেটের দিকে তাকিয়ে থাকেন। ছি! এখানে ছি বলার কি আছে? দেখার জিনিস দেখব না? তুমি দেখাবা আর আমি দেখব না? আমি চোখ রাঙিয়ে ওনার দিকে তাকিয়ে বলি, আপনি হুঁশ! একদম আমার সাথে চিৎকার করে কথা বলবে না। আমি বলেছি তাই দোষ। আর বিহান যে হাঁ করে তাকিয়েছিল, জানো তখন আমার কি ইচ্ছে হচ্ছিল? ওই বিহানকে জাস্ট খুন করে ফেলতে আর তোমাকে একটা থাপ্পড় মেরে বোঝায় শাড়ি কেমন করে পরতে হয়। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি বেঁচে গেলে। আই সয়ার আর একদিন যদি তোমাকে এভাবে শাড়ি পরতে দেখি, আমি জাস্ট তোমাকে খুন করে ফেলবো। প্রপারলি যেদিন শাড়ি পরতে পারবে সেদিন থেকে শাড়ি পরবে। আমি যেভাবে ইচ্ছে সেভাবে শাড়ি পরবো। আপনার কি? ইচ্ছে হলে আমি বলিউডের নায়িকাদের মতো করে শাড়ি পরবো, তাতে আপনার কি? আপনার এত জ্বলে কেন? উনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকান, পরে কোনো বাক্য ব্যয় না করে সোজা রুম থেকে বের হয়ে যান। উনি রুম থেকে বের হতে যেতেই আমি লজ্জায় মিইয়ে গেলাম। আমি এতক্ষণ সবার সামনে এভাবে ছিলাম, ভাগ্য ভালো আঙ্কেল বাসায় ছিল না, না হলে লজ্জায় মাথা কাটা যেত। বিহানের ওপরে ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই লুচ্চাটার মাথা ফাটিয়ে দিতে। রাত 12টা বেজে 30 মিনিট, এখনো রুদ্র বাসায় ফেরেনি। মামুনি আর আঙ্কেল সোফায় বসে আছেন, আমি রুমে পায়াচারি করছি। রুদ্র কখনো এত দেরি করে বাসায় ফেরেন না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সবার টেনশনটা একটু বেশি হচ্ছে। এদিকে রুদ্ররও ফোন বন্ধ, হিমশীতল বাতাস বারবার শরীর ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাসে বারবার কেঁপে উঠছি। বাসার নিচে সিএনজি থামার শব্দ শুনে দৌড়ে বেলকানিতে যাই। একটা লোক সিএনজি থেকে নামলো, অন্ধকারের জন্য লোকটাকে দেখা যাচ্ছে না, তবে লোকটার অবয়ব দেখে বোঝা যাচ্ছে এটা রুদ্র। কিন্তু রুদ্র গাড়ি রেখে সিএনজি দিয়ে কেন আসবে? লোকটা বাসার ভেতরে প্রবেশ করলো। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম, ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে রুদ্র। রুদ্র ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই মামুনি প্রশ্নের ঝড় তুলে দেয়। প্রশ্নগুলো আগেই করতে চেয়েছিল, কিন্তু আঙ্কেল থামিয়ে দিয়েছিল, কারণ তখন রুদ্র ভিজে জবুথবু অবস্থায় ছিল। বাসায় আসতে তোর এত দেরি হলো কেন? তোর ফোন বন্ধ ছিল কেন? তুই বাসায় ভিজে ফিরলি কেন? রিয়া বলল তুই নাকি বাসায় সিএনজি দিয়ে এসেছিস। তোর কোনো বিপদ হয়েছিল নাকি? রুদ্র মামুনিকে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স আম্মু, আমার কোনো বিপদ হয়নি। হসপিটাল থেকে বের হতে বৃষ্টি শুরু হয়ে যায়, মাঝ রাস্তায় আসতে গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িতে কোনো ছাতা ছিল না, দৌড়ে গিয়ে ছাউনির নিচে আশ্রয় নেই। দৌড়ে যাওয়ার সময় ফোন পকেট থেকে রাস্তায় পড়ে যায়। ফোন ভিজে একাকার হয়ে যায়, তাই আর ফোন অন হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি পাই, আর সেই সিএনজি করে বাসায় আসলাম। তুই গাড়িতে বসে থাকলেই পারতি, তাহলে তো আর ভিজতে হতো না। এখন যদি জ্বর আসে? তোর জ্বর তো ভয়ানক, একবার আসলে সহজে ভালো হতেই চায় না। উফ আম্মু, তুমি বোকাদের মতো কথা বলছো কেন? গাড়িতে বসে থাকলে সিএনজি কি করে দাঁড় করাতাম? ছাউনিতে এসে না দাঁড়ালে সারা রাত আমাকে গাড়িতেই কাটিয়ে দিতে হতো। উনি কথা বলছেন আর আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেন জানি ওনার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। আমার নজর যাচ্ছে বারবার ওনার কানের পাশের তিলটার দিকে। তিলটা যেন আমাকে নিজের দিকে টানছে। পরক্ষণে আমি নিজের চোখ সরিয়ে নেই। কোনো মিথ্যা মায়ায় আমি নিজেকে বাঁধতে চাই না। ইতিমধ্যে রুদ্রের গা বেশ গরম হয়ে গেছে। তার যে ভয়ানক জ্বর হবে তাতে কোনো সন্দেহ নেই। রুদ্রের জ্বর উঠলে বাচ্চাদের মতো হয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। নিজে কি করে নিজেই বুঝতে পারে না। কিয়ৎক্ষণ পূর্বেই গা কাঁপানো জ্বর ওঠে। জ্বরের ঘরে কি যেন বিড়বিড় করছে। রুদ্রকে একটা প্যারাসিটামল খাইয়ে দেই। হুট করে রুদ্র নিজের মাথা আমার কোলের উপরে রাখে। আমি চমকে উঠি। আমাকে আরো চমকে দিয়ে রুদ্র আমার কোলে মুখ গুজে দেয়। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎই রুদ্রের কান্নার শব্দ আমার কর্ণকুহুর হয়। আজকে যেন আমার অবাক হবার দিন। রুদ্র একের পর এক অবাক করে যাচ্ছে আমাকে। হঠাৎ রুদ্রের বলা কিছু কথা অস্পষ্টভাবে আমার কর্ণকুহুর হয়। রিয়া, আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? আমি যাকে ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। আমি ওকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করো, সত্যিই আমি ওকে অনেক ভালোবাসতাম। কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝলো না। আমার ভালোবাসার কোনো মূল্যই ওর কাছে ছিল না। আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করে ফেললো। আমার ভালোবাসাটা ছুঁড়ে ফেলে দিয়ে ও অন্য একজনের হাত ধরে চলে গেল। এই কারণেই আমি বিয়ে করতে চাইনি। এখন আমার কাউকে ভালোবাসতে ভয় করে। কাউকে বিশ্বাস করতে পারি না। ভালোবাসলে যদি আমাকে ছেড়ে চলে যায়। চাইনি আমি কারো মায়ায় জড়াতে, কিন্তু না চাইতেও জড়িয়ে যাই একজনের মায়ায়। কাঁদলেও যে কাউকে এত সুন্দর লাগে সেটা আমি আগে জানতাম না। হঠাৎই মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়। মেয়েটা কান্না বন্ধ হয়ে যাওয়ায় আমার একটু ভালো লাগেনি। ইচ্ছে করছিল মেয়েটাকে চিমটি দিয়ে কাঁদিয়ে দেই বা চকলেট দেখিয়ে বলি, বাবু তুমি আরও কাঁদো, কাঁদলে তোমাকে চকলেট দেবো। ওনার কথা শুনে আমি খিলখিলিয়ে হেসে দেই। হঠাৎ এভাবে হেসে দেওয়ায় হয়তো উনি বিরক্তি বোধ করলেন। উনি বিরক্ত হয়ে বললেন, একদম হাসবে না আমার সামনে, হাসবেও না কাঁদবেও না। তুমি হাসলেও বিরক্ত হয়ে যাই, কাঁদলেও বিরক্ত হয়ে যাই।
তোমাকেই আমার ভালো লাগে না, চলে যাও আমার জীবন থেকে। আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। আমি আর কাউকে ভালোবাসতে চাই না, কাউকে না। কাউকে ভালোবাসলে এক বুক কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে, যেই ক্ষমতা আমার আর নেই। তোমাকে ভালোবাসার পর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি ভেঙে চুরমার হয়ে যাব। আমার কোনো অস্তিত্বই থাকবে না। আমি চাই না আর কেউ আমাকে ভেঙে দিক। তুমি চলে যাও। আগে ওনার আর কোনো কথা আমার কর্ণকুহর হলো না। ওনার শরীরের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে গেলাম মামুনিদের রুমের দিকে। বেশ কয়েকবার নক করার পরই মামুনি দরজা খুলে দেয়। মামুনি উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, রুদ্রের জ্বর এসছে না? আমি তখনই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তৎক্ষণাৎ মামুনি ছুটলেন আমাদের রুমের দিকে। আমি আর আঙ্কেল পেছনে আছি। মামুনি রুদ্রের মাথায় জলপট্টি দিচ্ছে। আমি কম্বল বের করে ওনার গায়ে জড়িয়ে দিলাম। আঙ্কেল অনবরত ফোন করে চলেছে। এটা লাস্ট আঙ্কেলের এক বন্ধু ফোন রিসিভ করলো। উনি মাত্রই হসপিটালে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। উনি এক্ষুনি আসছেন। কিছুক্ষণ আগে ডক্টর আঙ্কেল রুদ্রকে চেক আপ করে মেডিসিন দিয়ে গেছেন। আর বলে গেছেন জলপট্টি দিতে। জ্বর একটু কমতেই আমি মামুনি আর আঙ্কেলকে জোর করে নিজেদের রুমে পাঠিয়ে দেই। ওনাদের দুজনেরই হাই প্রেশারের সমস্যা, বেশি রাত জাগলে অসুবিধা হবে। আমি রুদ্রর মাথায় জলপট্টি দিচ্ছি। ওনাকে এখন একটা অবলা শিশুর মতো দেখাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গেছে। মনে হচ্ছে কতদিনের অভুক্ত। হঠাৎই উনি ঠোঁট উল্টে দিলেন বাচ্চাদের মতো। ওনার ঠোঁট উল্টানো দেখে আমি হেসে দিলাম। কারো তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজে ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠলাম। রুদ্র আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু ওনার বাজখায় গলা শুনে ঘুম বাবাজি উড়াল দিল। এই মেয়ে, তোমাকে আমি কি বলেছিলাম? আমাকে তুমি একটুও স্পর্শ করবে না। তোমার সাহস হয় কি করে আমার হাতের উপরে মাথা রেখে ঘুমোনোর? আমার ঠেকা পড়েনি আপনার হাতের উপরে মাথা রেখে ঘুমোনোর। আপনি আমার হাত ধরে রেখেছিলেন, তাই বাধ্য হয়ে এখানে শুতে হয়েছে। উনি এবার নিজের হাতের দিকে তাকালেন। হাতের দিকে তাকিয়ে উনি অপ্রস্তুত হয়ে পড়লেন। কারণ উনি এখনো আমার হাত ধরে রেখেছেন। উনি তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললেন, আমি মোটেও তোমার হাত ধরিনি। তুমি নিজেই আমার হাতের মাঝে তোমার হাত গুজে দিয়েছো। এবার প্রচণ্ড রাগ হলো। সারা রাত জেগে বাংলা সিনেমার নায়িকার মতো ওনার সেবা করলাম, আর উনি সকাল হতে বাংলা সিনেমার নায়কের মতো পাল্টি খাচ্ছেন। তা তো আমি মোটেও হতে দেব না। আমি এত সহজে ছেড়ে দেব না। আপনি আমার হাত ধরেছিলেন, আমি না। আরও কত কিছু করলেন। উনি সিরিয়াস হয়ে বলেন, কি করেছি আমি? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। তুমি বলো। আমি এবার চুপ করে থাকলাম। উনি এবার ধমক দিয়ে বলে উঠলেন, চুপ করে আছো কেন? অ্যান্সার মি, কি হয়েছিল? আমি নিজের হাসি চেপে রেখে বললাম, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। কথাটা বলেই মুখে হাত দিয়ে ঢেকে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। রুম থেকে বের হয়ে এসেই হেসে দিলাম। ওনার মুখটা দেখার মতো ছিল। মামুনি পিঠা বানাচ্ছে আর আমি পাশে বসে আছি। তখন যে রুম থেকে বের হয়েছিলাম আর রুমে যাইনি। রুদ্রের তখনকার মুখটা মনে পড়লে হাসি পায়। মুখটা দেখার মতো হয়েছিল, কেমন অপরাধীর ন্যায় বসেছিল। আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য উনি অনেক বাহানা করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমি তো ওনাকে আজকে সারাদিন জ্বালাবো। রাতে কি হয়েছিল তা তো বলবোই না। হঠাৎই মাথায় এলো রুদ্রের বলা রাতের কথাগুলো। উনি কাকে ভালোবাসতেন, নাম কি ছিল মেয়েটার, কি হয়েছিল, সবটা জানতে হবে। ওনাকে জিজ্ঞেস করলে উনি তো কিছুই বলবেন না। মামুনি তো নিশ্চয়ই জানে। মামুনি, তোমাকে একটা কথা বলার ছিল। তো বল, জিজ্ঞাসা করার কি আছে? রুদ্র কাকে ভালোবাসতো? মামুনির মুখটা কালো হয়ে যায়, ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে যায়। চুপ করে আছে মামুনি। কি হলো মামুনি, চুপ করে আছো কেন? তোকে এসব কে বলেছে? রুদ্র গতকাল জ্বরের ঘরে বিড়বিড় করছিল। বলো না আমাকে, রুদ্র কাকে ভালোবাসতো? নাম কি সেই মেয়ের? ওই মেয়ের নাম আমি মুখেও নিতে চাই না। ঘৃণা করে ওই নাম শুনলে। বিষের চেয়েও বিষাক্ত লাগে। ওই মেয়েটা আমার ছেলের মুখের হাসি কেড়ে নিয়েছে। আমার প্রাণবন্ত ছেলেটাকে রোবট বানিয়ে দিয়েছিল। মেয়েটার নাম অরি। আমি তোকে আর কিছু বলবো না। তুই নিজে সবকিছু রুদ্রের কাছ থেকে জানবি। যেদিন ওই মেয়েটার বিয়ে ছিল সেদিন রুদ্র আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। এরপর থেকে আমি আমার ছেলেটাকে কখনো কাঁদতেও দেখিনি, হাসতেও দেখিনি। কেমন জানি হয়ে গিয়েছিল। তুই পারবি না আমার ছেলেটাকে আগের মতো করে দিতে? পারবি না ওর মুখের হাসি ফিরিয়ে দিতে? আমি জানি না তোমার ছেলেকে আগের মতো করে দিতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। রিয়া, একটু শুনে যাও তো। রুদ্রের ডাক শুনে আমি আর মামুনি দুজনেই চমকে উঠি। আমার ঠোঁটের কোণে শয়তানির হাসি ফুটে ওঠে। আমি নিজের হাতেই নিজে একটা কামড় দিলাম। কি করছিস এসব? তোমার ছেলেকে মজা দেখিয়ে আসছি। মাথায় ওড়নাটা ভালো করে টেনে লজ্জা লজ্জা মুখ করে রুমের উদ্দেশ্য পা বাড়ালাম। রুমে এসেই দেখি উনি বিছানায় বসে মাথার চুল টেনে ধরেছেন। আর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়াই।
আপনি আমাকে ডেকেছিলেন? আমার কথা শুনে উনি চমকে ওঠেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। উনি এদিক ওদিক তাকিয়ে নিজেকে একটু ধাতস্থ করে নিলেন। আমার দিকে তাকিয়ে হালকা কেশে বললেন, আমাদের মাঝে কিছু হয়নি, আই অ্যাম রাইট? ওনার কথা শুনে আমি লজ্জাবতী লতিকার ন্যায় নুইয়ে গেলাম। কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সন্তর্পণে সরিয়ে দিলাম। চুল সরানো তো একটা বাহানা ছিল, আমি তো ওনাকে হাতের দাগটা দেখাতে চেয়েছিলাম। উনি আমার হাতের দাগটা খেয়ালও করলেন। উনি খপ করে হাতটা চেপে ধরলেন। কিয়ৎক্ষণ উনি আমার হাতের দিকে তাকিয়ে রইলেন। উনি ফট করে বলে উঠলেন, এটা তোমার কামড়ের দাগ? তুমি নিজেই নিজের হাতে? কথাগুলো বলতে বলতে হঠাৎই উনি থেমে গেলেন। উনি আমার গলার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার দৃষ্টি অনুসরণ করে গলার দিকে তাকালাম। গলার দিকে তাকাতেই চমকে উঠলাম। পরক্ষণেই মনে পড়ল এটা তো আমার নখের আঁচড়। গলা চুলকাতে গিয়ে আঁচড় লেগে গিয়েছিল। কিন্তু উনি তো অন্য কিছু ভাবছেন। আমি আরও একটু লজ্জা পাওয়ার ভান করলাম। উনি ফট করে আমার হাতটা ছেড়ে দিলেন। ও শিট! আমি আমি উনি কিছু একটা বিড়বিড় করে বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলেন। সবাই একসাথে লাঞ্চ করছি, উনি মাথা নিচু করে একমনে খেয়ে যাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। আমি ওনার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছি আর খাচ্ছি। আজকে তো রুদ্র আর রিয়াদের বাড়িতে যাওয়ার নিয়ম। আঙ্কেলকে থামিয়ে দিয়ে মামুনি বলে উঠল, ওরা যাবে কি করে? রুদ্রের এত জ্বর, বিয়ের পরে যদি একা যাওয়া যেত তাহলে আমি রিয়াকে দিয়ে আসতাম, কিন্তু এখন তো একা যাওয়া যাবে না, দুজনকেই একসাথে যেতে হবে। আম্মু, আমি যাব এবং আজকেই যাব। আমি নিশ্চুপ হয়ে খেয়ে যাচ্ছি, কিন্তু আমি একদম ঠিক আছি, তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আজকে বিকেলেই যাব। উনি চলে গেলেন। আমিও নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে পড়লাম। বাসাতে এসেছি অনেকক্ষণ, ভাইয়া আর আব্বু বাসায় নেই। আম্মু কিচেনে রান্না করছে, নতুন জামাই বাড়িতে এসেছে, তার জন্য স্পেশাল কিছু তো করতেই হবে। কিচেন থেকে সোজা নিজের রুমে চলে এলাম। আচমকা আমার আগমনে উনি থতমত খেয়ে গেলেন। চটজলদি গায়ে শার্ট দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন শার্টের বোতাম লাগাতে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। ওনার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার শার্টের বোতাম লাগাতে বললাম, আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো, আপনার সব তো আমার দেখা হয়েই গেছে। উনি আমার হাতটা ধরে গম্ভীর গলায় বললেন, বাচ্চা বাচ্চার মতোই থাকো, একদম বড় হওয়ার চেষ্টা করো না। তোমার শরীরের দাগগুলো তোমার নিজেরই করা, আমি তোমার মতো গাধা না। এতটুকু বোঝার মতো কমন সেন্স আমার আছে। আমার হাতের নখ এত বড় না যে তার আঁচড় এত গভীর হবে না। নেক্সট টাইম এমন ফাজলামো আমার সাথে করবে না। উনি আমার হাত ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। উফ, উনি এত চালাক কেন? একটু বোকা হলে কি হতো? উনি আমাকে বাচ্চা বললেন, আমি বাচ্চা? রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বের হয়ে এলাম। ভাইয়া সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে, হয়তো মাত্রই অফিস থেকে এসেছে। আমি গিয়েই ভাইয়ার চুল টেনে ধরলাম। ভাইয়া লাফিয়ে ওঠে। ভাইয়া রেগে বলে, এই তুই আমার বাসায় কি করছিস? তুই 3 দিন না যেতেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস? কই, ভাবলাম শাকচুন্নি বাসা থেকে বিদায় হয়েছে, শান্তিতে থাকবো। কিন্তু তার হলো কই, 2 দিন যেতে না যেতে শাকচুন্নি এসে হাজির। আচ্ছা, তোকে কি তোর শ্বশুরবাড়ি থেকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিয়েছে? আম্মু, আম্মু দেখো, তোমার ছেলে আমাকে মারছে। কিচেন থেকে আম্মু চিৎকার করে বলল, এত বড় বড় 2টা ছেলে মেয়ে এখনো মারামারি করে। শাওন, আমি আসলে কিন্তু ভালো হবে না। এতদিন পর মেয়েটা বাসায় এসেছে আর তুই জ্বালাচ্ছিস। তোকে কখন আমি মারলাম? তোরা মেয়েরা আসলেই ধান্দাবাজ। সবকিছুর পেছনে একটা মোটিভ থাকে, তোরা কোনো কিছু এমনি এমনি করিস না। তোদেরকে থাপড়াইয়া থাপড়াইয়া সোজা করা দরকার। আমি ভাইয়ার দিকে চোখ পাকিয়ে তাকাই। ভাইয়া বেয়াক্কেল মার্কা হাসি দিয়ে বলে, আমি তো কিছু বলিনি। তুই এই প্যাকেটটা রুদ্রকে দিয়ে দিস। কি আছে এটাতে? তোর জামাইরে জিজ্ঞেস করগা। প্যাকেটটাতে হাতে নিয়ে বিছানার উপরে বসে আছি। উনি ওয়াশরুমে আছেন। প্যাকেটের ভেতরে কি আছে সেটা আমি এখনো জানি না। প্যাকেটটা হাতে নিয়েই বসে আছি। হঠাৎই রুদ্র ভাইয়ার ফোন বেজে ওঠে। রুদ্র, আপনার ফোন বাজছে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ফোন বাজতে বাজতে কেটে গেল, নতুন উদ্যমে আবার বাজতে বাজতে শুরু করে। ফোনটা অনবরত বেজেই চলেছে। আমি দ্বিধায় ভুগছি ফোনটা রিসিভ করব নাকি না। রিসিভ করলে যদি উনি রাগ করেন। ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনে তাকাতেই চমকে উঠলাম। আমার দৃষ্টি ফোনে আটকে গেছে। অরি নামটা দেখেই বুকের ভেতরে ধক করে উঠল। আচমকা কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল।